বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা ছোটকালে শেখা কিছু সূত্রের ব্যাখ্যা জানার চেষ্টা করব। যেমন আমরা ছোট ক্লাসে শিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কেন গুণ করতে হচ্ছে? আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যোগ বিয়োগ বা ভাগ করলে কেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো না? একইভাবে আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এটি কেন এক্স্যাক্টলি 360 ডিগ্রি হবে, কম বেশি কেন নয়? অথবা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখানে কেন পাই আর কিউব হলো না বা পাই আর কেন হলো না? এই জিনিসগুলো আমরা একটু আজকে জানার চেষ্টা করি। তো চলো শুরুতেই আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ব্যাখ্যাটি দেখার চেষ্টা করি। তো এই জন্য আমরা প্রথমে একটি আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি। হ্যাঁ, আমরা একটি আয়তক্ষেত্র নিলাম। মনে করি এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 5 একক এবং প্রস্থ হচ্ছে 3 একক। তো যখন সূত্র আবিষ্কৃত হয়নি তখনকার লোকজন কিভাবে এই আয়তাকৃতি জমির ক্ষেত্রফল পরিমাপ করতেন? তারা যেটা করতেন, এই যে দেখছো এখানে 5 একক দৈর্ঘ্য, এটাকে সমান 5 খণ্ডে বিভক্ত করতেন। চলো আমরা এটাকে সমান 5 খণ্ডে বিভক্ত করার চেষ্টা করি। 3, এই তো 4 এবং 5, 5টি খণ্ডে বিভক্ত করলাম। অনুরূপে আমরা এই যে প্রস্থ আছে 3 একক, এটিকে সমান 3 খণ্ডে বিভক্ত করার চেষ্টা করি। 1, 2 ও 3। হ্যাঁ, আমরা মনে করি যে এখানে আমরা সমান 3টি খণ্ডে বিভক্ত করতে পেরেছি। তো দেখো ভিতরে যে ছোট ছোট ক্ষেত্র তৈরি হয়েছে, এগুলো প্রতিটি হবে এক একটি বর্গক্ষেত্র। কারণ দেখো এই যে এখানেও 1 আছে, এখানেও 1 একক আছে, সব দিকে। তো দেখো এখানে আমরা প্রতিটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি 1 বর্গ একক করে, কারণ এর প্রতিটির দৈর্ঘ্য 1 একক। সুতরাং যেহেতু আমরা এখানে 1 বর্গ এককের ক্ষেত্রফল বিশিষ্ট অনেকগুলো বর্গক্ষেত্র পাচ্ছি, এই সবগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এখানে সবগুলিতে আছে 1 বর্গ একক করে জায়গা। তাহলে এবারে তুমি একটু গুণে দেখো তো এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে। এখানে ঠিক 15টি বর্গক্ষেত্র আছে, যার প্রতিটির ক্ষেত্রফল 1 বর্গ একক। সুতরাং সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 15 বর্গ একক। তো তারা এইভাবে এই আয়তাকৃতি জমির ক্ষেত্রফল পরিমাপ করতেন। তো এই যে দেখো একসময় লক্ষ্য করা গেল যে এই যে 15 বর্গ একক পাচ্ছি আমরা এখানে ক্ষেত্রফল, এই 15 বর্গ একক কিন্তু এই 5 এবং 3 দুটি সংখ্যা গুণ করলেই পাওয়া যাচ্ছে। 5 গুণ 3, দেখো এই দুটো সংখ্যা গুণ করলেই আমরা কাঙ্ক্ষিত ক্ষেত্রফল পাচ্ছি এবং প্রতি ক্ষেত্রেই এই গুণফলটা কিন্তু কাজ করছে, কখনোই এর ব্যত্যয় ঘটছে না। এবং তুমি যদি এই 5 আর 3 গুণ না করে যোগ বিয়োগ বা ভাগ যাই করো না কেন, এই কাঙ্ক্ষিত ক্ষেত্রফল 15 কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তো সেই থেকেই একটি বাহুকে দৈর্ঘ্য আর একটি বাহুকে প্রস্থ নাম দিয়ে লেখা হলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আশা করি বুঝেছো যে কেন এখানে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করা হচ্ছে। তো এবার চলো আমরা এই যে আয়তক্ষেত্রটিকে যদি এই যে এই কোণায় ধরে একটু চাপ দেই, এই দিক বরাবর যদি একটু চাপ দেই, তাহলে এটি দেখতে কেমন হবে বলো তো? হ্যাঁ ঠিক, এটি দেখতে কিন্তু একটি সামান্তরিকের মতো হবে। দেখো আমরা এখানে একটু সামান্তরিকটা আঁকার চেষ্টা করি। দেখো মনে করো যে এটি হচ্ছে এই যে এরকম একটি সামান্তরিকের রূপ নেবে।
তো এবার একটু চিন্তা করো তো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই সামান্তরিকের ক্ষেত্রফল কি সমান থাকবে নাকি কমবে বাড়বে? কেউ কেউ হয়তো ভাবতে পারো সামান্তরিকের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের তুলনায় কমে যাবে, কারণ এইখানে কিছু একটা অংশ কমে যাচ্ছে। তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে যে এই অংশটা, এই যে দেখো, আমি যদি এই অংশ থেকে দেখো, এই যে বাড়তি অংশটা, এই ত্রিভুজটাকে যদি কেটে এইখানে এনে যুক্ত করে দিই, দেখো, যদি এখানে যুক্ত করে দেই তাহলে কিন্তু ঠিক দেখো আগের সেই আয়তক্ষেত্রটি আমরা ফেরত পাচ্ছি। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান। এই দিকে কিছু ক্ষেত্রফল কমে যাচ্ছে, এই দিকে আবার বেড়ে যাচ্ছে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এতক্ষণ এই একটি বাহুর নাম দিয়েছিলাম দৈর্ঘ্য, আবার এই বাহুর নাম দিয়েছিলাম প্রস্থ। তাহলে এখানে কি হবে, নামটা শুধু একটু চেঞ্জ হবে। এই যে এই বাহুটার নাম দিয়ে দিলাম আমরা কি, ভূমি। এই বাহুটার নাম দিচ্ছি ভূমি, আর এই যে দেখো এই প্রস্থ যেটা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এটাকে নাম দিচ্ছি আমরা উচ্চতা। তার মানে আমরা কি বলতে পারি না যে সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এটা কেমন হবে আমাদের, ভূমি গুণ উচ্চতা। এই তো, এটি আমরা সূত্র হিসেবে মুখস্থ করে থাকি। তো এবার একটি মজার ব্যাপার লক্ষ্য করো, দেখো এই যে আমরা যদি এখন এই সামান্তরিকের দুটি বিপরীত শীর্ষ যোগ করে দেই, দেখো আমরা দুটি বিপরীত শীর্ষ যোগ করে দিই, চলো ধরো এই শীর্ষ আর এই শীর্ষ যদি আমরা যোগ করি, দেখো সামান্তরিকটি দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে যাচ্ছে এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাহলে আমরা যদি দেখো এই নিচের যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রফলটা কেমন হবে, সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটা হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল ছিল দেখো ভূমি গুণ উচ্চতা, এটার অর্ধেক হয়ে যাবে, হাফ ইন্টু এটার অর্ধেক হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাকেই আমরা সূত্র হিসেবে মুখস্থ করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আশা করি এই সূত্রগুলো আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে কেন কোন চিহ্ন ব্যবহার করছি আমরা সূত্রের মধ্যে। তো এবার চলো আমরা একটু বৃত্ত থেকে ঘুরে আসি। তো বৃত্তের পরিধির সূত্রটা আমরা যদি দেখতে চাই, সেটার জন্য তোমরা যে পাই একটি ধ্রুবক, পাইয়ের সাথে পরিচিত আছো, পাইয়ের সংজ্ঞাটি একটু জানা প্রয়োজন। দেখো, তো আমরা জানি যে পাই যে ধ্রুবকটি আছে এর সংজ্ঞাটি হচ্ছে এরকম, পাই হচ্ছে কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। তুমি যদি যে কোনো বৃত্তের পরিধিকে ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করে দাও, তাহলে কিন্তু তুমি এই যে পাইয়ের যে মান তার কাছাকাছি একটি মান পাবে। এবার লক্ষ্য করো, যদি কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ হয় আর, তাহলে তার ব্যাস কত হবে, ব্যাস হবে 2r। তাহলে চলো পরের লাইনে আমরা এই ব্যাসের পরিবর্তে 2r লিখি। তাহলে পাই ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো পরিধি বাই 2r। এবার যদি আমরা একটু r গুণন করে দেই, তাহলে দেখো কি পাই, পরিধি সমান 2πr। এটি কিন্তু পরিধির সূত্র, যেটি আমরা মুখস্থ করে থাকি। আচ্ছা, এবার আমরা একটু চলো দেখি বৃত্তের ক্ষেত্রফলের দিকে। ক্ষেত্রফলটি
কেন পাই আর স্কোয়ার হয়? তো শুরুতেই আমরা একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তটি সুন্দর করে আঁকতে না পারার জন্য দুঃখিত। তো মনে করি আমাদের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমরা ধরে নিলাম এটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর একক। এখন চলো এই বৃত্তের পরিধির উপর আমরা দুটি বিন্দু নেই, খুব কাছাকাছি দুটি বিন্দু নেওয়ার চেষ্টা করি। দেখো আমরা একটি বিন্দু নিলাম এ, আরেকটি বিন্দু নিলাম এখানে মনে করো বি। এখন আমরা যদি এই ও এ এবং ও বি যোগ করি, দেখো তাহলে আমরা একটি ত্রিভুজের মতো পেয়ে যাচ্ছি। দেখো আমরা ও এ আর এই ও বি যোগ করে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু একটা ত্রিভুজের মতো পাচ্ছি ও এ বি। তোমরা ভাবতে পারো এই যে এ বি অংশটা এটা কিন্তু ত্রিভুজ না, এটা কিন্তু বক্ররেখা সরল রেখা না। কিন্তু তুমি বিন্দু দুটিকে অনেক কাছাকাছি কল্পনা করো। তুমি যদি লক্ষ্য করো যদি বি বিন্দুটা আমরা এই যে এখানে নিতাম তাহলে কিন্তু বক্রতার পরিমাণ আরো কমতো। আমি একটু দূরে নিয়েছি অঙ্কনের সুবিধার্থে। তুমি ভাবা এই দুটি বিন্দু খুবই কাছাকাছি আছে, তখন আমরা এটাকে একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা কত হবে? এই ত্রিভুজের উচ্চতা হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ এর উচ্চতা হবে আর। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই যে এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে তার ক্ষেত্রফলটি কেমন দাঁড়াবে? দেখো তার ক্ষেত্রফলটি দাঁড়াবে এই যে এরকম, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। একটু আগে আমরা দেখেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমিগত, এখানে দেখো ভূমি হবে এ বি গুণ আর, উচ্চতা হবে আর। তো আমরা পেয়ে গেলাম। তো একইভাবে ধরো বি এর পাশাপাশি পরিধির উপর আমি আরেকটি বিন্দু নিলাম সি বিন্দু। এখন যদি আগের মতো করেই আমি ও আর সি যোগ করে দেই, তাহলে কিন্তু দেখো আমরা আরেকটি ত্রিভুজ পাচ্ছি। দেখো এখানে ও বিসি, এই যে ও বিসি আরেকটি ত্রিভুজ আমরা পাচ্ছি এখানে। তাহলে এই ওবিসি ত্রিভুজের উচ্চতাও কিন্তু হবে আর। তাহলে এই ওবিসির ক্ষেত্রফল আমরা পাচ্ছি এখানে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু আর। একইভাবে ধরো আমি এই সি এর পাশাপাশি পরিধির উপর আরেকটি বিন্দু নিলাম ডি। ঠিক আবার যদি আমরা এই ও ডি যোগ করে দেই, একই কাজ করছি। চলো আবার এই ও সিডি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। দেখো এখানে হাফ ইন্টু, এবার ভূমি হবে সিডি, এখানে উচ্চতা হবে আমাদের দেখো আর। তাহলে এইভাবে আমরা অসংখ্য ত্রিভুজ দিয়ে এই সমগ্র বৃত্তটাকে একটু পরিবেষ্টন করার চেষ্টা করি। তো আমি বাকি নামগুলো এখানে দিচ্ছি না, শুধু ত্রিভুজগুলো এঁকে দিচ্ছি। মনে করো এই যে আমাদের আরেকটি ত্রিভুজ হবে এরকম, ধরো আরেকটি ত্রিভুজ হচ্ছে আমাদের এই যে এরকম। তাহলে আমরা এই অনেকগুলো ত্রিভুজের সমন্বয়ে এই বৃত্তটিকে কিন্তু পরিবেষ্টন করতে সক্ষম হয়েছি। এবার তাকাও এই যে প্রতিটি ত্রিভুজ, এই ত্রিভুজগুলির যদি ক্ষেত্রফল আমরা যোগ করি তাহলে কিন্তু সেই বৃত্তের ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাব। তাহলে চলো এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো যোগ করি। তো এখানে আরো যে ত্রিভুজগুলো আছে সেগুলো আমি যোগফলটা না দেখে ডট চিহ্ন ব্যবহার করছি, আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। তাহলে এই সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে কিন্তু এই বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল, দেখো বৃত্তের ক্ষেত্রফল সমান এই অংশটা। এখন দেখো প্রতিটি পদে কিন্তু হাফ এবং আর আছে, সুতরাং আমরা হাফ আর কমন নিয়ে নিলাম, দুঃখিত। সুতরাং আমরা এখানে হাফ এবং আর কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে থাকবে আমাদের দেখো এ বি প্লাস বিসি প্লাস সিডি, এরকম ভাবে আরো কিছু মান আমরা পাবো যেগুলো আমরা এখানে লিখছি না। এবার তুমি একটু তাকাও ভালো করে, দেখো অন্তর্দৃষ্টি দিয়ে দেখো যে এখানে এ বি প্লাস বিসি প্লাস সিডি আমরা কি করছি আলটিমেটলি। আমি একটু
অন্য রং দিয়ে দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা এই যে দেখো এবি নিলাম, এবির সাথে এই যে বিসি যোগ করছি, বিসির সাথে আবার সিডি যোগ করছি। এইভাবে আমরা এই যে এই পয়েন্টটা যোগ করব সিডির পাশাপাশি, পরে আবার এই পয়েন্টটা যোগ করব। এইভাবে তুমি লক্ষ্য করো, সবগুলো বিন্দু যদি যোগ করতে থাকি, তাহলে যোগ করতে থাকলে কিন্তু আমরা ঠিক সেই আবার এই বিন্দুতে ফেরত আসবো। তাহলে এই যে যোগফল, এই যোগফলটুকু আসলে কি দাঁড়াচ্ছে? তুমি তাকাও, এই যোগফলটি কিন্তু ঠিক সেই বৃত্তের পরিধির সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ ইন্টু আর ইন্টু এখানে পরিধি, পরিধি সূত্র দেখো একটু আগে আমরা দেখেছি, পরিধি কত? 2 পাই আর। তাহলে এখানে চলো আমরা লিখে দিই 2 পাই আর। এবার তুমি এই 2 আর 2 মোকাবেলা করে দাও, দেখো তুমি পেয়ে যাচ্ছ পাই আর স্কয়ার। দেখেছ? আসলে এই জন্যই সূত্রটা এইভাবে প্রতিষ্ঠিত। আচ্ছা, তো এবার চলো আমরা শেষ পর্যায়ে একটু কেন বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটা একটু দেখে ফেলি। তার আগে আমাদের একটি ব্যাপার একটু জানা প্রয়োজন। আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি তা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কারণ কি? দেখো তুমি যদি লিখো একটি সংখ্যা, দেখো 200 মনে করে লিখলাম 35, তাহলে এই যে এখানে 5, এই 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হচ্ছে 5, তার মানে 5 গুণ 1। দেখো এই 3 এর স্থানীয় মান কত হচ্ছে? এই 3 এর স্থানীয় মান কিন্তু হচ্ছে 30, মানে 3 গুণ 10। আর এই 2 এর স্থানীয় মান কত হচ্ছে? দেখো শতক, মানে 2 গুণ 100, মানে 200। তার মানে দেখো এই যে প্রথমে 5 এর সাথে 1 গুণ, পরে কিন্তু এর 10 গুণ করছি, এরপর আবার 10 গুণ করেছি, মানে একটি স্থান থেকে পরের স্থানে যাওয়ার জন্য প্রতি ক্ষেত্রে আমরা 10 করে গুণ করছি। আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10 গুণ। তো প্রাচীনকালে যে ব্যাবিলনীয়রা ছিলেন, ওই ব্যাবিলনীয়দের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 60। তারা সবসময় 60 নিয়ে কাজ করতেন। এবার একটি প্রশ্নে আসি, যেমন ধরো কোনো একটি ক্ষেত্রকে তুমি যদি আবদ্ধ করতে চাও, তাহলে সবচেয়ে সহজে কিভাবে আবদ্ধ করা যাবে সেটি তুমি একটু লক্ষ্য করো। ধরো আমরা এখানে মনে করো দুটি সরল রেখা নিচ্ছি। এখন তোমাকে যদি বলা হয় যে একটি এই ক্ষেত্রটুকুকে আবদ্ধ করো, তাহলে তুমি কিভাবে করবে? চতুর্ভুজ দিয়ে আবদ্ধ করতে গেলে আরো দুটি বাহু লাগবে। তাহলে সবচেয়ে সহজ উপায় হলো আমরা যদি এখানে আরেকটি বাহু যোগ করে দিই। দেখো আরেকটি বাহু যোগ করে দিলে ক্ষেত্রটি কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিভুজকে বলা হয় সবচেয়ে সরল গঠন, যার মাধ্যমে আমরা খুব সহজে কোনো একটি ক্ষেত্রকে আবদ্ধ করতে পারি। আর একটি ত্রিভুজ দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয় কখন? যখন এটা সমবাহু ত্রিভুজ দেখা যায়। দেখো এই ত্রিভুজের সাথে তুমি যদি এই ত্রিভুজটি একটু তুলনা করো, দেখো কোনটি দেখতে বেশি সুন্দর লাগছে? নিশ্চয়ই এটি। তো তারা একটি সমবাহু ত্রিভুজ নিল এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণকে তারা ধরলো 60 করে, 60 ডিগ্রি করে। দেখো এখানে 60 ডিগ্রি, এই যে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কারণ ওদের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 60 করে। তো এখন চলো আমরা এই ত্রিভুজের সাথে, এই সমবাহু ত্রিভুজের সাথে আরেকটি অনুরূপ সমবাহু ত্রিভুজ যোগ করি। দেখো আমরা এর সাথে অনুরূপ আরেকটি সমবাহু ত্রিভুজ যোগ করছি। আবার এর সাথে আরো একটি অনুরূপ সমবাহু ত্রিভুজ চলো আমরা যোগ করি। দেখো আমরা কয়টা সমবাহু ত্রিভুজ যোগ করলাম? 1 2 3। তাহলে এইভাবে আমরা কিন্তু আরো যোগ করতে পারি। দেখো আমরা 4টা সমবাহু ত্রিভুজ যোগ করলাম, এরপরে আরো একটি যোগ করছি। দেখো এখানে যদিও সমবাহু হচ্ছে না, তুমি ধরে নাও যে আমরা সমবাহু ত্রিভুজ যোগ করছি। এই যে আরেকটি সমবাহু ত্রিভুজ যোগ করছি। ফাইনালি দেখো এইখানে আমরা আরো একটি সমবাহু ত্রিভুজ যোগ করছি।
তুমি দেখো এখানে ঠিক 6টি সমবাহু ত্রিভুজ, 1 2 3 4 5, এই 6টি সমবাহু ত্রিভুজ যোগ করার পরে আর কোনো জায়গা থাকবে না। আমরা ঠিক 6টি সমকোণী ত্রিভুজ দ্বারা এই সমগ্র ক্ষেত্রটিকে আবদ্ধ করে ফেলতে পারি। তাহলে এবার লক্ষ্য করো, দেখো এই প্রতিটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি করে আছে। তাহলে এখানে 60 ডিগ্রি হবে, এই যে এটা হবে 60 ডিগ্রি, এই যে এইটাও হবে 60 ডিগ্রি, একইভাবে এটা 60 ডিগ্রি হবে, এটা 60, এটা 60। তাহলে এরকম দেখো তো 60 কয়বার আছে এখানে? 60 আছে দেখো 1, এটাও দেখো, এটাও যদি 60 হয়, এটা 60 ডিগ্রি হবে। দেখো এখানে ঠিক আমরা কতগুলো 60 ডিগ্রি পাচ্ছি? এখানে 6টি, 1 2 3 4 5 6। তাহলে 6টি 60 ডিগ্রি যখন আমরা একসাথে করছি, এই যে দেখো আমি একটু অন্য রং দিয়ে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একটা বৃত্তের মতো হয়ে যাচ্ছে, দেখছো? তার মানে এখানে কোণ কয় ডিগ্রি হবে? 360 ডিগ্রি। 6 গুণ 60, 60 ডিগ্রি আছে 6টি, সুতরাং মোট কোণ হবে এখানে 360 ডিগ্রি। এই কারণে আমরা বলে থাকি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি, কমও না বেশিও না। তো এটার অন্য ব্যাখ্যাও আছে, তবে এই ব্যাখ্যাটি আমার কাছে একটু ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আমরা পুরনো বেশ কিছু জিনিস একটু পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। সামনে হয়তো বা আরো মৌলিক কোন আলোচনা নিয়ে আমরা হাজির হব, আবার হয়তো আমাদের দেখা হবে। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।